এক্সচেঞ্জের কাজ সেটা তাকে দিয়ে করাতে হবে। এই কাজগুলো কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করবে আশা করি। অর্থাৎ স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয়, হ্যাঁ, এটা খুব জরুরি। আমার একটা প্রশ্নের উত্তর দিবেন আর আমার কিছু প্রস্তাবনা আমি আপনার মাধ্যমে আমাদের বিনিয়োগকারী, বাংলাদেশের বিনিয়োগকারী বিনিয়োগকারীর পক্ষ থেকে আমি বলতে চাই। প্রস্তাবনাটা দেন, আমাদের হাতে সময় আছে 2 মিনিট। আচ্ছা, আমি 1 মিনিটের 1.5 মিনিটের মধ্যে শেষ। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট একটা সংস্কার কমিশন করেছে। এই সংস্কার কমিশন কি সংস্কার করেছে আপনি এটা আমাকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। আর দ্বিতীয় হচ্ছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা, যদিও রাশেদ মাকসুদ সাহেবের বিরুদ্ধে আমরা আগামী 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছি এবং খুব শীঘ্র আমরা ওনার ব্যাপারে প্রচণ্ড আন্দোলনে যাব। পরবর্তী যে কমিশন আসবে আপনার মাধ্যমে আমি কমিশনে, যেহেতু আপনি দীর্ঘ সময় থেকে আছেন, সর্বপ্রথম হচ্ছে যে কোম্পানিগুলো তাদের কার্যক্রমের জন্য কোনোভাবেই যেন বিনিয়োগকারীদেরকে জেডে পাঠিয়ে কোম্পানিকে যেন পানিশমেন্ট দেওয়া না হয়, কোম্পানির পরিচালকদেরকে যেন পানিশমেন্ট দেওয়া হয়। 2CC অনুযায়ী আপনার এককভাবে 2% এবং 30% শেয়ার হোল্ডিং করা যেন হয়, এবং আপনার যে কোম্পানি আর্নিং করলো 20 টাকা, আপনার বিনিয়োগকারীকে দিল 1 টাকা, এইরকম এই অনিয়মগুলো অতি দ্রুত যেন বন্ধ করা হয়। এবং আপনার যেই নতুন ইস্যু মার্কেটে এনে বাজারটাকে যেন গতিশীল করা, যে বিতর্কিত আইনগুলো আছে এগুলো যেন বাতিল করে বিনিয়োগ বান্ধব যেন আইন করা হয়, এই ব্যাপারে পরবর্তী কমিশনকে আপনি সহযোগিতা করেন এবং আমাদের প্রস্তাবগুলো দিবেন। আর যে কমিশনের সংস্কারের কথাটা বলে শেষ করবেন। হ্যাঁ, আপনার এই বিষয়গুলো আমি নোট নিয়েছি, কারণ আমরা আমাদের ইনস্টিটিউশনে এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আর একটি হচ্ছে যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে নিশ্চয়ই ওনাদের এটা নলেজে যাবে এবং ওনাদের দৃষ্টিতে আসবে, সেটা আমি আশা করছি। জেডের যে বিষয়টা আপনি বলেছিলেন এটা আমি ভুলে গিয়েছিলাম। জেড আসলে ক্যাটাগরি করতে হয়, ABC বা যেটাই হয় জেড গ্রুপ ক্যাটাগরি করতে হয়। এটা বিনিয়োগকারীদের আসলে দায় না, এটা পরিচালনার ক্ষেত্রে দায়টা আসলে যারা পরিচালনা করছেন। কোনোটা জেডে যাওয়া কিছু জেনুইন গ্রাউন্ডে হতে পারে, আমার ব্যবসা খারাপ, করোনার মধ্যে আমি হোটেলে বিজনেস করতে পারিনি, আমার ইনকাম কমে গেছে, এটা জেনুইন কারণে। আর কিছু আছে ম্যাল প্র্যাকটিস বা বিভিন্ন কারণে হতে পারে। তো এগুলো ক্যাটাগরি আসলে করে তো দিতে হবে। ক্যাটাগরি না করে দিলে ভবিষ্যৎ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তারা আবার সেই জিনিসটাকে কেনার ক্ষেত্রে আগ্রহী হবে। তো আপনার এখানে নন মার্জিন করা হলো সেটাকে, বাট আপনার তো নিজের অর্থ দিয়ে আপনি কিনতে পারছেন। সুতরাং জেড ক্যাটাগরি যদি কেউ ঝুঁকি নিজের টাকায় নিজে নিতে চায় সেক্ষেত্রে সে নিবে, সেটা স্যার এক্সিস্টিং জেড থাকার ক্ষেত্রে। কিন্তু আপনি আর্নিং করে বিনিয়োগকারীদেরকে ঠকালেন, প্রতারণা করলেন, সেই শাস্তি কেন বিনিয়োগকারী পাবে? সেই শাস্তিটা এখানে আপনি ঠিকই বলেছেন, সেই শাস্তিটা যারা ওই কোম্পানির যারা কর্ণধার আছে, যেটা অযাচিত, যাচিতটা হচ্ছে যে যেমন এই করোনার সময় তার লস হয়েছে, আর অযাচিত যেটা আছে যে ম্যাল প্র্যাকটিস করে, সেটার ব্যাপারে তারা পানিশেবল হওয়া উচিত। সেটার জন্য তো কমিশন তাদেরকে চিঠি দিবে, তারা কমিশনে সুপারিশ করবে। এবং কোম্পানি একটা প্রতারণা করে বিনিয়োগকারীদের, তার 2000 কোটি টাকা রিজার্ভ আছে, আবার সে এখন ব্যবসা করলো 500 কোটি টাকা, সেই বিনিয়োগকারী থেকে লভ্যাংশ দিচ্ছে আপনার 30 পয়সা। আপনি অবাক হবেন যে স্যার বাংলাদেশে 1 পয়সা, আপনি তো 1 পয়সা 10 পয়সা 1 টাকা খুঁজেও পাবেন না, সেটা আপনি 1 পয়সা দিয়ে বিনিয়োগকারীদের ঠাট্টা করা। এই ঠাট্টাগুলো যেন না করা হয়। উত্তর আমি আপনাকে 20 সেকেন্ডে দিয়ে দিচ্ছি। আপনার এই যে ভাবনা, এই জিনিসগুলো নিয়ে যাতে স্টেক হোল্ডারদের সাথে আরো ব্যাপক আলোচনা করা সম্ভব হয়, সে কারণে কমিশনকে অলরেডি আমি নিজে পার্সোনালি প্রস্তাব দিয়েছি, যারা কমিশনার স্যার ওনারা আছেন, তো ওনাদেরকে এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে যাতে করে আরও ইন্টারাকশনটা বেশি হয়। আপনাদের যে অবজারভেশনগুলো ছিল সেগুলো যাতে আরো আমলে নিয়ে নতুন। সর্বশেষ আমার রিকোয়েস্ট, আপনার আমাদের সিকিউরিটিজ কমিশনের কাছে অনুরোধ থাকবে যে অন্তত আমরা যারা বিনিয়োগকারীদের সংগঠন আছে এবং ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের কমিশন সভায় এবং বিভিন্ন সময়ের জন্য বিনিয়োগকারীদেরকে নিয়ে আপনারা একটা সেমিনার করেন, যেখানে আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরি এবং একটা ভালো পুঁজিবাজার যেন তৈরি হয়, এই ব্যবস্থাটা আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ। এটা মনে হয় একটা খুব টাইম ডিমান্ডিং একটা প্রস্তাবনা উনি দিয়েছেন, যদি এটা বিবেচনা করে দেখে কমিশন। আর এতক্ষণ আমাদের আলোচনার মধ্যে যেগুলো উঠে আসলো, সেই আলোচনাগুলোর সমাধান যদি এখনই না হয় তাহলে আমার মনে হয় আর কখনো হওয়া সম্ভব না। এর কারণ হলো এই যে 15-16 বছরের কথা বললাম আমরা, এখন বিএনপি সমর্থিত সরকার এখন আমাদের দেশে এসেছেন এবং আমাদের অগাধ প্রত্যাশা আছে তাদের উপরে যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে একটা দফা দিয়েছেন তারা রাষ্ট্র সংস্কারের জন্য, সেখানে কিন্তু 4 থেকে 5টি ক্লিয়ার পয়েন্ট আছে অর্থনৈতিক সংস্কার বিষয়ে, যার মধ্যে পুঁজিবাজার একটা বড় অংশ জুড়ে আছে। তো আমার বিশ্বাস যে তারা ওই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন। এবং উনি যেটা বললেন আমাদের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি মহোদয় BCMI এর, যে কমিশন যেন তাদেরকে একটি সমন্বয় সভা বা রেগুলার বেসিসে বিভিন্ন মত বিনিময়ের জন্য ডাকেন, যাতে তারা তাদের সুখ দুঃখগুলো তাদের সাথে শেয়ার করে একটা সমাধানের পথে যাওয়ার রাস্তা বাতলাতে পারেন। এই বিষয়টি আমরা অনুরোধ রাখবো। আরেকটা বিষয় শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ETF এর কথা বললেন, এখন পৃথিবীতে আরেকটা অয়েল শক চলে এসেছে এবং অর্থনৈতিক যে ভয়াবহ একটা দুরবস্থার চিত্র আমরা দেখতে পাচ্ছি,
সেইখানে যদি একটা মোটামুটি গভীর পুঁজিবাজার না থাকে বা আমরা রিবিল্ড দ্রুত না করতে পারি, তাহলে মরার উপরে খাড়ার গা হবে। কারণ একটা পুঁজিবাজারই হলো দেশের একটা মূল স্তম্ভ অর্থনীতির, আমরা বলতে পারি একটা গভীর পুঁজিবাজার। এই জায়গায় ইটিএফকে আরো কিভাবে জনপ্রিয় করা যায়, জনসচেতনতা করা যায়, তৈরি করা যায়, যাতে মানুষ সেখানে, এই যে বললেন যে 2016 সালে ইটিএফ এর আবির্ভাব হয়েছে, অথচ একটা ইটিএফ এই পর্যন্ত মার্কেটে আসেনি, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা জানি আরইআইটির কথা, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এই খসড়া নীতিমালা হয়েছে আরো 2 বছর আগে বা 2-2.5 বছর আগে হয়েছে। আজ পর্যন্ত এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এরকম ট্যানজিবল একটা জিনিস আমরা মার্কেটে আনতে পারলাম না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অধীনে, যাতে নতুন নতুন ইনস্ট্রুমেন্ট তৈরি হইতো, আমাদের বিনিয়োগকারীরা একটা খারাপ হলে আরেকটার মধ্যে ট্রাই করে ভালো একটা বেনিফিট হয়তো নিতে পারতো। তো আমি আপনার মাধ্যমে এবং সবার পক্ষ থেকে বিনিয়োগকারীদের আরেকটা অনুরোধ রাখবো যে এই আরইআইটিটা এবং ইটিএফটা, এই দুইটাকে কিভাবে আরো শক্তিশালীভাবে সুন্দরভাবে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা যায়। কারণ এখন দেখা গিয়েছে শেয়ার বাজারে রেগুলার জিনিসগুলোর উপরে মানুষের একটা অবিশ্বাস, অনাস্থা চলে আসছে। নতুন নতুন প্রোডাক্ট যদি ইন্ট্রোডিউস না করা যায় এবং তার যদি 2-1টা ট্যানজিবল বেনিফিট না দেখা যায়, তাহলে দিনের শেষে আমরা সবাই গাদার খাটুনি খাটবো, আলোচনা করবো একের পর এক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য রেজাল্ট উইল বি এ বিগ জিরো। ধন্যবাদ। আপনি এখানে দেখবেন যে এই যুদ্ধের মধ্যেও কোনো কোনো দেশের শেয়ার বাজার বাড়ছে। জি, কেন বাড়ছে? কারণ তাদের গভীরতাটা আছে, আর আমাদের দেশের এই গভীরতাটা নাই। কেন নাই? সেটা মিউচুয়াল ফান্ডের অভাব, যেটা অলরেডি আমি বলেছি। তো আসলে আমাদের এই গভীরতা বাড়ানোর জন্য আপনি যথার্থই বলেছেন, ইটিএফকে গুরুত্ব দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। বাংলাদেশের যে জিডিপি, সেই জিডিপির তুলনায় বাজার মাত্র 7% এখন বাজার। এটা পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের কাণ্ড নাই। সারা পৃথিবীর যদি জিডিপি আপনি হিসাব করেন, জিডিপির চেয়ে ক্যাপিটাল মার্কেটের সাইজ বড়। এটা হলো 134 গুণ জিডিপি। সারা পৃথিবীর জিডিপির তুলনায় বাজার বড়, আর বাংলাদেশ হচ্ছে জিডিপির 7% মাত্র। তো আসলে এই জিনিসগুলো ঠিকই আছে, আমাদের গভীরতা না থাকার কারণে এখানে অনেক কাজ করতে হবে ইটিএফ নিয়ে। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যে এই বর্তমান সরকার দলের যে এই ইশতেহার, সেখানে ইটিএফ কথাটা উল্লেখ আছে। আমি খুব মানে খুবই চমৎকৃত হয়েছি যে ওনারা অন্তত এতটুকু গভীরে গিয়ে বিষয়গুলো নিয়ে ভেবেছে। এটা ওনাদের ইশতেহারে আছে। ওনাদেরকে সাধুবাদ জানাই যে তাদের মাধ্যমে এর আগে আমরা দেখেছি 2004 সালে বাজার একটা ভালো বাজারে আমরা পেয়েছি, 94 সালে ভালো বাজার পেয়েছি, আমার যেটা ইতিহাস জানা। তো এই জিনিসগুলো ওনাদের এই লাইনে স্যার, আপনার কাছে আমি 10 সেকেন্ডে একটা কথা বলবো যে মেইন যে পয়েন্ট আজকে মৃতপ্রায় বাজার, যদি এটাকে সচল করতে চান, সবচেয়ে বড় যে বাধাটা আজকে আস্থার সংকট। অনুগ্রহ করে আমি সিকিউরিটিজ কমিশনের কাছে এবং আমাদের সরকার মহোদয়ের কাছে আমি অনুরোধ করবো, আস্থার সংকটটা অতি দ্রুত যদি আপনারা দূর না করেন, তাহলে বাংলাদেশের পুঁজিবাজার মৃতপ্রায় থেকে একদম শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমার শুরু থেকে এই পর্যন্ত আমার এই একটা কথাই ছিল, আস্থা। এবং কমিশনের জবাব দিতে লাগবে, কমিশন কোনো জবাব দিতে করে না, প্রতি মাসে রিভিউ করতে হবে। ইটিএফ কিন্তু আস্থার একটা বড় জায়গা। মানে ইটিএফ হলো জনসম্পৃক্ততা। সেখানে আমরা কি কাজ অলরেডি করেছি সেগুলো 2-1টা জিনিস বলি। সেটা হচ্ছে আমরা জেলা, উপজেলা, বিভাগ এবং এসব জায়গায় যাতে করে এই বিষয়গুলো আরও স্প্রেড হয়, সেই ধরনের কিছু ইনিশিয়েটিভ আমরা নিয়েছি আমাদের ক্যাবিনেটের মাধ্যমে, মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে। এবং এটা নিয়ে আমি ইতোমধ্যে কমিশনের সাথে এইভাবে কথা বলেছি যে আসলে ডিএসসি, সিএসসি ম্যানেজমেন্ট সহ কোন কোন কাজগুলো কিভাবে আরো বেগবান করা যায়, সেই জাতীয় ইনিশিয়েটিভগুলো আমাদের এখন নিতে হবে। তার মধ্যে আস্থা যদি আপনাকে বাড়াতে হয়, অবশ্যই পার্মানেন্ট ফান্ড বাজারে যোগ দিতে হবে ধীরে ধীরে, এবং সেই সাথে অন্যান্য জিনিসগুলোও লাগবে। সবকিছু গুড গভর্নেন্স যা যা আপনারা বলেছেন, এগুলো কোনোটাই অস্বীকার করার কোনো রাস্তা নেই। তো আসলে যেসব জায়গাগুলোর সমস্যা ছিল সেগুলোকে দূর করে ভবিষ্যতে একটা ভালো বাজার আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব জরুরি। দেশের ইকোনমি এখনো গ্রোয়িং ইকোনমি, কিন্তু আশ্চর্যজনকভাবে এই জায়গাটা কিন্তু গ্রোয়িং যদি হতো তাহলে তার সেটাকে মৃত বলা যেত না। মৃত জিনিস তো বাড়ে না, যেমন মৃত গাছ তো বাড়ে না, বাড়ে হচ্ছে জীবিত গাছ। তো সুতরাং এই জায়গাগুলো সবাই আমরা স্বীকার করছি, কিন্তু আসলে কাজগুলো করার দরকার আছে। জি, অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি। আপনারা আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসে এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, এবং আমাদের অনুষ্ঠান যারা এতক্ষণ দেখলেন বা এর থেকে যতটুকুই হোক শুনে কিছুটা নেয়ার চেষ্টা করলেন, আমরা অনুরোধ রাখবো যে এই ধরনের যে আলোচনা, এই ধরনের আলোচনা থেকে সংগৃহীত বিষয়বস্তুগুলো যেন আমাদের শুধু আলোচনায় সীমাবদ্ধ না থাকে। সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা, ল এনফোর্সার যারা, ল মেকার্স যারা আছেন, তারা যদি এখানে গুরুত্ব না দেন বা না শোনেন, দিনের শেষে ওই যে আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে সাধারণ বিনিয়োগকারীদের কান্না শুনবে কে? সাধারণ বিনিয়োগকারীরাও কান্না করবে, দেশের অর্থনীতিও কান্না করবে।
কারণ বিনিয়োগকারীরা না থাকলে, এই যে আমাদের সিনিয়র সহসভাপতি বিসিএমআই এর উনি বলেছেন যে বিনিয়োগকারীরাই তো মার্কেটকে সজীব রাখে, তো তারা যদি না থাকে মার্কেটও থাকবে না, আর মার্কেট না থাকলে আমরা কেউই থাকবো না। এই জায়গাটায় কিভাবে আমরা অতি দ্রুত প্রপার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে সেটাকে আবার বাস্তবায়নও করতে পারি, বিনিয়োগকারীদের কথা শুনতে পারি, অ্যাকর্ডিংলি সমন্বয় সাধন করে একটা ভিজিবল কোনো একটা কিছু দেখাতে পারি খুব দ্রুত। কারণ আমরা জানি যে সরকার কিন্তু 180 দিনের একটি টার্গেট নিয়েছে। এই 6 মাস বা 180 দিনের মধ্যে সকল সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী তার সম্মানিত মন্ত্রী মহোদয়দেরকে নির্দেশ দিয়েছেন যে ভিজিবল কোনো ডেভেলপমেন্ট সবাইকে দেখাইতে হবে। যেমন কোম্পানিতে প্রবেশন পিরিয়ড থাকে, এই 6 মাসের মধ্যে যদি না পারেন তাহলে তারা তাদের পদে থাকতে পারবেন না, এরকম ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। আর এটা হলো মেরুদণ্ড, যেটা আমরা আলোচনা করলাম, অর্থনীতির মেরুদণ্ড, একটা পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট। অতএব আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো সবাই যাতে তাদের বিবেচনায় নেন।